তো এখন আছি আমরা স্যাংকিয়ান গার্ডেনে। এখানে রবীন্দ্রনাথ এসেছিলেন। এখন ইয়োকোহামা এয়ার কেবিনে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আগের দিন আমরা যেহেতু অনেক সকালে মাউন্ট ফুজি গিয়েছিলাম, তাই হোটেলের ব্রেকফাস্টটা আমাদের মিস হয়ে গিয়েছিল। আগেই বলেছি এখানে যেখানে আমরা রয়েছি ইয়োকোহামাতে, এখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর চলে এসেছি আজকে সকাল সকাল উঠেই আজকে আমরা ব্রেকফাস্ট করতে। তো এখানে কন্টিনেন্টাল প্লাস জাপানিজ ব্রেকফাস্ট দুটোই ছিল। তো এখানে যেমন ব্রেড, বাটার, এগস সেগুলো ছিল, তেমনি আবার রাইস, স্যামন, মিসো স্যুপ, যেরকম টিপিক্যাল জাপানিজ ব্রেকফাস্ট হয় সেগুলোই ছিল। প্রতিদিন প্রায় একই ধরনের ব্রেকফাস্ট থাকে, কিন্তু এত চয়েস যে আপনার কখনো মোনোটোনাস লাগবে না ব্রেকফাস্ট। তো আজকে আমরা ইয়োকোহামা শহরটাকে একটু এক্সপ্লোর করব। তাই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম স্যানকিয়ান গার্ডেনের দিকে। স্যানকিয়ান গার্ডেন হলো ইয়োকোহামার সবচেয়ে বড় জাপানিজ গার্ডেন। আর এখানে যেতে গেলে আমাদের হোটেল থেকে ফার্স্টে আমরা ইয়োকোহামা স্টেশনে গিয়েছিলাম, যেটা মোটামুটি 3-4টে মেট্রো স্টপ, আর তারপরে আমরা একটি বাস ধরে একদম ডিরেক্টলি পৌঁছে গিয়েছিলাম স্যানকিয়ান গার্ডেনের দিকে। এখানের বাস বা ট্রেনে চড়ে বুঝলাম যে যতই ভিড় হোক, মানুষ কিন্তু একদম কথা বলে না। নিজেদের সুবিধার আগে অন্যকে যাতে ডিস্টার্ব না করে সেসব দিকে কিন্তু এদের সবচেয়ে বেশি নজর। এখন আছি আমরা স্যাংকিয়ান গার্ডেনে। এটা কিন্তু ইয়োকোহামার ওয়ান অফ দ্য বেস্ট রেকমেন্ডেড প্লেসেস টু ভিজিট। আর আপনারা যদি চেরি ব্লসম সিজনে আসেন তাহলে কিন্তু এখানে অসাধারণ চেরি ব্লসমও দেখতে পাওয়া যায়। তো দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। আর এখন এখানে এন্ট্রি ফ্রি নয়, এখানে ঢুকতে পার পারসন 900 ইয়েন এর একটা টিকিট লেগেছে, which is equivalent to 400 থেকে 500 টাকা। হ্যাঁ, প্রায় 400-500 মতো হবে ইন্ডিয়ান রুপিস। তো এখানে ঢুকতে না ঢুকতেই খুব সুন্দর চেরি ব্লসমের কিছু সিন দেখতে পাচ্ছি। শুধু চেরি ব্লসম না, তার সাথে কিন্তু বিভিন্ন জাপানিজ ফুলের ভ্যারাইটি দেখতে পাওয়া যায় এখানে। আর এই জায়গাটির একটু সুন্দর ম্যাপ দেওয়া আছে এন্ট্রেন্সের সামনে। আজকে কিন্তু ওয়েদার দারুণ। আজকে ওয়েদার অসাধারণ, এবং এটা হচ্ছে একটা টিপিক্যাল অ্যান্ড ওল্ডেস্ট জাপানিজ গার্ডেন অফ ইয়োকোহামা। তো আপনারা যদি আসেন ইয়োকোহামাতে, দিস ইজ আ মাস্ট ভিজিট স্পট। তো এই স্যানকিয়ান গার্ডেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে জাপানের বিভিন্ন অঞ্চল থেকে আনা 17টা বা 17টা ঐতিহাসিক ভবন রয়েছে। এই ভবনগুলোর মধ্যে রয়েছে মন্দির এবং চা ঘর, এবং এইগুলি নানা জায়গা থেকে এনে এখানে আবার রিকনস্ট্রাক্ট করা হয়েছে। স্যানকিয়ান গার্ডেন কিন্তু বিশাল, প্রায় 1,75,000 স্কোয়ার মিটার জুড়ে বিস্তৃত রয়েছে এই গার্ডেনটি। শুধুমাত্র পর্যটকদের জন্যই নয়, এখানে মাঝে মাঝেই এদের যে ট্রেডিশনাল টি ফেস্টিভ্যাল হয় সেগুলোকেও এখানে হোস্ট করা হয়। আর তার সাথে সাথে প্রচুর ফ্লাওয়ারেরও ডেকোরেশনস বা ফ্লাওয়ারের প্রচুর ইভেন্টসও এখানে হয়ে থাকে। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য, যদি আপনারা চেরি ব্লসমের টাইমে আসেন তাহলে কিন্তু অদ্ভুত সুন্দর লাগে এই স্যানকিয়ান গার্ডেনকে। আর সারা গার্ডেন জুড়েই রয়েছে এই 17টি ভবনগুলি। আমরা দেখলাম যে কিছু কিছু ভবন সেই কিয়োটো বা ওসাকা থেকে তুলে আনা হয়েছে, এবং সেগুলি প্রায় 300 থেকে 400 বছর পুরনো। তার সাথে এখানে যে জাপানিজ কই ফিশ বলে সেরকম একটা পন্ডও ছিল। তো আপনারা চাইলে এখানে কিন্তু তাদের খাওয়ারও দিতে পারেন। আমরা যেহেতু এপ্রিলের লেটে এসছি, তাই দেখলাম চেরি ব্লসম প্রায় শেষ, তবে কিছু কিছু গাছের নিচে ফুল পড়ে থাকতে তখন দেখলাম। তো আমরা এখন এই স্যাংকিয়ান গার্ডেনের যে প্যাগোডা আছে তার ঠিক কাছে দাঁড়িয়ে। তো এটা অনেকটা উপরে, আর এখান থেকে পুরো সিটির এবং গার্ডেনের অসাধারণ ভিউ পাওয়া যায়, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন।
তো কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো, মানে দিস ইজ টিপিক্যালি জাপানিজ গার্ডেন, যেটা আমরা অন্য দেশে গিয়ে দেখেছি যে জাপানিজ গার্ডেন, সেটা এখানে জাপানে এসে জাপানিজ গার্ডেন তো খুবই সুন্দর। সেই আমরা এর আগে বেলজিয়ামে দেখেছিলাম, বেলজিয়ামে হেসেলটে জাপানিজ গার্ডেন একটা আছে, প্লাস আমরা জার্মানি যখন গিয়েছিলাম, আমেরিকায় ইনফ্যাক্ট দেখেছিলাম। তো তার তুলনায় এটা তো অনেক ম্যাসিভ, আর এখানে অনেক কিছু দেখার আছে। তো আপনারা যখন আসবেন সময় নিয়ে আসবেন কিন্তু এখানে। তবে হাঁটতে হাঁটতে একটা কথা বলে দিই, এখানে যখন আপনারা আসবেন এখানে কিন্তু অনেকটা হাঁটতে হবে এবং প্রচুর স্টেপস আছে, তো সেই রকম কমফোর্টেবল শুজ পরে কিন্তু আসবেন। তো এতক্ষণ দেখলেন 3 স্টোরিড প্যাগোডা, এবার আমরা যাব অবজারভেটরি ডেকে। তো আজকের ওয়েদার খুব ভালো, সেই জন্য এই জায়গাটাকে আরো ভালো লাগছে। আর আমরা যদি 2 সপ্তাহ আগে আসতাম তাহলে কিন্তু এখানে চেরি ব্লসমের একদম পিক টাইমে আসতে পারতাম, তো সেই সময় আরো ভালো লাগবে এই জায়গাটা। আপনারা যদি আসেন আমরা রেকমেন্ড করব অ্যারাউন্ড মিড এপ্রিল, যেটা কিনা চেরি ব্লসমের পিক সিজন, সেই টাইমটায় আসার চেষ্টা করবেন। এবার এই ভিউটা হলো অবজারভেশন ডেকের একদম উপর থেকে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। জাপান কিন্তু পোর্ট শহর, স্পেশালি এই ইয়োকোহামা, সেই কারণে ওই দূরে অনেক সি পোর্ট দেখা যাচ্ছে। একটা কিন্তু দারুণ জিনিস জানা গেল, যে বাড়িটা আপনারা আগে দেখলেন সেখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 1916 সালে এসে ছিলেন অনেকদিন। তো এইখানেই শফু কাকু বা যেখানে রবীন্দ্রনাথ এসেছিলেন সেই বাড়িটার জায়গা, কিন্তু এখন সেটা প্রায় ভেঙে গেছে, তাই কিছু জাস্ট অবশিষ্ট জিনিস পড়ে আছে। বাট এইখানেই যে বাড়িটি ছিল, হারা ফ্যামিলির সাথেই রবীন্দ্রনাথ প্রায় 2 মাস কাটিয়েছিলেন 1916 সালে। এরপরে স্যানকিয়ান গার্ডেনে কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম ইয়োকোহামা স্টেশনের দিকে। সেখানে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করে আমরা যাব ইয়োকোহামা এয়ার কেবিনে। একটা কথা বলে রাখি, ইয়োকোহামা বা জাপানে এলে ইন্ডিয়ান ফুডের কিন্তু কোনো অভাব পাবেন না। জাপানিজরা কিন্তু ইন্ডিয়ান ফুড ভীষণ পছন্দ করে, আর তার ফলে প্রত্যেকটি শপিং মলে কিন্তু মোটামুটি 1 থেকে 2 ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবেনই, এবং দামও কিন্তু ভীষণ রিজনেবল। তো আমরা কোথায় কি খাবার পাওয়া যায় বা কীরকম করে ইন্ডিয়ান ফুড অ্যাক্সেস করবেন সেই নিয়ে আমরা আর একটা ডিটেলড ভিডিও বানাবো, তাই আমাদের চ্যানেলটিকে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আর এখন আমরা ইয়োকোহামা এয়ার কেবিনে উঠে গেছি। তো এখন আমরা আছি এয়ার কেবিনে, ইয়োকোহামা এয়ার কেবিন। এরকম সব রোপওয়ে, তো ইয়োকোহামা এয়ার কেবিন মোস্টলি একটি রোপওয়ে, এবং ওরা ক্লেম করছে যে এটি নাকি দুনিয়ার সবচেয়ে ভালো টেকনোলজি দিয়ে বানানো। মোটামুটি 500 মিটার মতো যায়, খুব একটা বড় নয়, আর যেতে লাগে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে। কিন্তু অদ্ভুত সুন্দর শহরের একটি 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তো আমরা এখন ইয়োকোহামা এয়ার কেবিনে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট টেকনোলজি দিয়ে বানানো বা এরকম কিছু অ্যাটলিস্ট ওরা ক্লেম করছে। অ্যান্ড আসলে প্লিজ রেকমেন্ডেড, ওয়ান অফ দ্য টাস্কস টু ডু ইন। খুব বেশি এক্সপেন্সিভও নয়, পার পারসন 1000 ইয়েন,
ইন্ডিয়ান রুপিসে ওটা হবে 800-900 মতো হবে, কোয়াইট অ্যাফোর্ডেবল। যদি আমরা একদিকে নিই রাউন্ড ট্রিপও করতে পারেন, কিন্তু মানে খুবই দুটো স্টেশনই যে দু দিক থেকে ওঠা যায়, খুবই ওয়েল কানেক্টেড ফ্রম ইয়োকোহামা স্টেশন, তো মাস্ট ট্রাই। তো এই ইয়োকোহামা এয়ার কেবিন কানেক্ট করে সাকুরা গিচো স্টেশন থেকে উনগা পার্ক। তো এই উনগা পার্কে নেমে আপনি অনেক যে ইয়োকোহামার অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো দেখতে পারেন। আর তাই আমরা সাকুরা গিচো স্টেশন থেকে উঠেছিলাম এবং নেমেছিলাম উনগা পার্কে। তো আপনারা যদি চান তাহলে ইদার বোথ ওয়ে বা আদার ওয়েও করতে পারেন, কিন্তু আমরা যেখানে নেমেছিলাম সেটা কানেক্ট করছিল এই একটি মলে, যেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড পোর্টার্স মল। আর এখানের বিশেষত্ব হলো যে এখানে যা যা দোকান আছে সেগুলো সবই ট্যাক্স ফ্রি, অর্থাৎ আপনারা যদি বাইরে থেকে আসেন, মানে জাপানিজ সিটিজেন না হন, তাহলে পাসপোর্ট শো করলে এখানে 5000 ইয়েনের ওপর পারচেস করলে সেটা কিন্তু একদম ট্যাক্স ফ্রি হয়ে যায়। তো জাপানে এরকম গেমিং আর্কেড খুবই ফেমাস, অ্যান্ড প্রত্যেকটা শপিং মলেই কিন্তু এরকম গেমিং আর্কেড পাবেন। তো আমরাও একটু ট্রাই করলাম, যদিও সেরকম কিছু জিততে পারিনি। তো এই ওয়ার্ল্ড পোর্টার্স মল থেকে বেরিয়েই কিন্তু ইয়োকোহামার সব সাইট সিইং, যেমন এই যে রেড ব্রিক ওয়্যার হাউস, এটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড অ্যাট্রাকশন অফ ইয়োকোহামা। আর তার সাথে আপনি যদি চান কিছুটা দূরেই রয়েছে কাপ নুডল মিউজিয়াম। এটা কিন্তু খুব ফেমাস ইয়োকোহামায়, যারা আসে তারাই কিন্তু এই কাপ নুডল মিউজিয়ামে যায়। তারপরে আমরা দেখলাম যে এখানেই একটি জার্মান ফেস্টিভ্যাল চলছিল। তো এখান থেকেই শুরু হয়ে গেছে হারবার ফ্রন্ট। তো আপনি যদি হারবার ফ্রন্ট দিয়ে ডাইরেক্টলি হেঁটে চলে যান তাহলেই সোজা পৌঁছে যাবেন ইয়ামাশিতা পার্কে। জাপানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যেরকম ইউরোপিয়ানরা সূর্যকে খুব ভালোবাসে বা একদম সান বেথ করতে পছন্দ করে, জাপানিজরা কিন্তু আবার সেরকম একদমই নয়। তাই পিকনিক করার সময় ছোট ছোট তাঁবু এনেছিলেন যাতে ডাইরেক্টলি রোদ্দুরটা গায়ে না লাগে। এবং এই ইয়ামাশিতা পার্কের একদম এন্ডে হচ্ছে এই ডেকটি, যেখান থেকে পুরো সিটি লাইনের ওপর সানসেট দেখা যায়। আর এই ইয়ামাশিতা পার্কের একদম এন্ডের দিকেই রয়েছে ফেরি স্টেশন। তো এখান থেকে মেট্রো করে যেমন ইয়োকোহামা যাওয়া যায়, তেমনি আবার ফেরিতেও যাওয়া যায়। অফকোর্স এখানে লোকালরা সেরকম ফেরি নেন না, কারণ মেট্রো করে অনেক ফাস্ট অ্যান্ড অনেক চিপ, কিন্তু অফকোর্স আমাদের তো এক্সপিরিয়েন্স করতেই হতো। পার টিকিট মোটামুটি 1000 ইয়েন মতো পড়েছিল, অর্থাৎ 500 থেকে 600 টাকা পার পারসন। এবং এখান থেকে ছেড়ে ফেরিটি যাবে ইয়োকোহামা স্টেশনের কাছে, আর যেতে মোটামুটি লেগেছিল আধ ঘন্টা মতন। তো এই ফেরিটি উইকডেতে আধ ঘন্টা অন্তর অন্তর চলে এবং উইকেন্ডে 1 ঘন্টা অন্তর অন্তর চলে। আমরা যখন গিয়েছিলাম আমরা একদম লাস্ট ফেরিটি নিই, অর্থাৎ 6টা থেকে 6:30টার মধ্যে যে ফেরিটি সেটা নিই, কারণ আমরা যে সানসেটটা হচ্ছিল তখন সেটা দেখার জন্য এই ফেরিটি উপযুক্ত। কিন্তু আপনারা যখন আসবেন তখনই কিন্তু জল থেকে শহরটাকে অসাধারণ দেখতে লাগে। আর এটি হচ্ছে ওশনবাসী পিয়ার, যেটা আমরা একদম প্রথম দিন এসে আপনাদের দেখিয়েছিলাম। আর এই চলে এসেছি আমরা ইয়োকোহামা স্টেশনে। তো এই ফেরির যে এন্ড পয়েন্টটি সেটা অ্যাকচুয়ালি কানেক্ট করছে একটি বিশাল বড় মলে। তো ওখানেই আমরা কিছুক্ষণ এক্সপ্লোর করে আবার চলে গিয়েছিলাম একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমাদের ডিনারের জন্য। আমরা যত কটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছি তাদের নানগুলো কিন্তু অসাধারণ ছিল। তাই আপনারা যদি জাপানে আসেন নিশ্চয়ই কোনো না কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে কিন্তু ট্রাই করবেনই।
তো ইয়োকোহামাতে রাত্রিবেলাটাও কিন্তু খুব সুন্দর লাগে। ঠিক যখন সন্ধে হয় তারপর থেকে এই যে ফেরিস হুইলটি আছে সেটা লাইট আপ হয়ে যায় এবং এভরি 15 মিনিটসে একটা করে শো হয়। তো ইয়োকোহামা স্টেশন থেকে আমাদের হোটেলটি ছিল 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই, তাই আমরা ডিসাইড করলাম যে এই রাতের ইয়োকোহামা দেখতে দেখতে হেঁটেই চলে যাব হোটেলে। তো আজকের ভিডিওটি এই অবধি, এবং কেমন লাগলো আমাদের কিন্তু নিশ্চয়ই জানাবেন। আর ভালো লাগলে ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও উইথ এভরিওয়ান অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট অন আওয়ার ভিডিওস। আবার দেখা হবে পরের ভিডিওতে। In the meantime, don't forget to subscribe to our channel, The Suitcase Couple, for more such videos.